আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? উদ্ভাস একাডেমিক এবং এডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামের বিজ্ঞান বিষয়ের আজকের ক্লাসে অনেকদিন পর আবারও তোমাদের সঙ্গে আছে আমি নূর মোহাম্মদ শাহেদ। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো গত ক্লাসটা অসুস্থতাজনিত কারণে আমি তোমাদের সঙ্গে থাকতে পারি নাই, তোমাদের তোহা ভাইয়া ক্লাসটা কন্টিনিউ করেছিল। তো খাদ্য পুষ্টি যে অধ্যায়টা আছে সেটার একটা খুবই ইজি লেকচার গতদিন গিয়েছে, আজকেও মোটামুটি সেগুলো নিয়ে রিক্যাপ থাকবে। তো তার আগে আমরা একটু হোমওয়ার্কটা দেখে নিব এবং এর সঙ্গে সঙ্গে দেখবো তোমরা কারা কারা ক্লাসে আছো। তো যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তোমরা কি কেমন আছো একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, ওকে। আর একটু লেট করলে কি হইতো? কেন যত লেট করলেই দেরি হয়ে যাবে, বুঝছো? লেট করলেই দেরি হয়ে যাবে, এজন্য আগে 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 শুরু করে আগে আগে শেষ করে দিব। হ্যাঁ, আচ্ছা, ওকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা সালাম দিচ্ছে সবাইকে আবারও ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সুস্থ পুরাপুরি সব ঠিকঠাক। আসো শুরু করি। ওকে 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 দেখো, আমাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, তাই না? খুবই ছোট্ট কিউট সহজ একটা হোমওয়ার্ক। দেখো, আমি তোমাদেরকে প্রশ্নগুলা এবং আনসারগুলা বলি, তোমরা একটু মিলিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, চুলদারি কাটাবো, বাসায় গিয়ে একবারে কাটাবো। আসো। সোহানার বয়স হচ্ছে 8 বছর। সোহানার বয়স কত? সে 8 বছর বয়স। সে প্রতিদিন 1400 কিলো ক্যালোরি আমিষ জাতীয় খাবার খায়। 1400 কিলো ক্যালোরি আমিষ জাতীয় খাবার খায়। প্রয়োজন অনুসারে শর্করাও খায় এবং স্নেহ জাতীয় খাদ্য খায়, কিন্তু খায় না কি? খায় না হচ্ছে শাকসবজি ফলমূল, কখনোই খায় না। এখন শাকসবজি ফলমূল থেকে আমরা কি পাই? শাকসবজি ফলমূল থেকে আমরা পাই হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, তাই না? এই যে শাকসবজি এবং ফলমূল, এদের থেকে আমরা কি পাই? ভিটামিন আর হচ্ছে খনিজ লবণ পাই। শাকসবজি ফলমূল থেকে আমরা পাই ভিটামিন আর হচ্ছে মিনারেলস মানে খনিজ লবণ। তো এই যে নামটা কি ছিল? সোহানা। সোহানা সে যে খাওয়া দাওয়া করতেছে না, এই জন্য তার কি ভিটামিন খনিজ লবণের ঘাটতি দেখা দিবে না? তো এই জন্য বিভিন্ন রকম রোগ সৃষ্টি হতে পারে। বিভিন্ন রকম ভিটামিনের অভাবে যে রোগগুলো হয়, খনিজ লবণের ঘাটতিতে যে রোগগুলো হয়, সেগুলো তোমাকে বর্ণনা করতে হবে। এরপর বলেছে সোহানা প্রতিদিন কত গ্রাম আমিষ খায়। সোহানা প্রতিদিন কত গ্রাম আমিষ খায় আসো একটু জানার চেষ্টা করি। আমরা দেখেছি সে প্রতিদিন 1400 কিলো ক্যালোরির আমিষ জাতীয় খাবার খায়। তো আমরা জানি 1 গ্রাম আমিষ থেকে আমরা শক্তি পাই কত কিলো ক্যালোরি? 1 গ্রাম আমিষ থেকে আমরা শক্তি পাই হচ্ছে 4 কিলো ক্যালোরি। কত কিলো ক্যালোরি? 4 কিলো ক্যালোরি পাই, তাই না? 4 কিলো ক্যালোরি শক্তি পাই। আচ্ছা, 1 গ্রাম আমিষ থেকে আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পাই। তাহলে ঐকিক নিয়ম করি আসো, সেই ছোট্টবেলার ম্যাথ, যে 4 কিলো ক্যালোরি শক্তি পাই আমরা 1 গ্রাম আমিষ থেকে। ঠিক আছে, তাহলে 1 কিলো ক্যালোরি শক্তি পাই 1/4 গ্রাম আমিষ থেকে। তাহলে বলা যেতে পারে 1400 কিলো ক্যালোরি শক্তি পাবো কত গ্রাম আমিষ থেকে? 1/4 ইন্টু 1400 গ্রাম আমিষ থেকে। তাহলে হিসাব করলে কত হয়? আনসারটা একটু জানাও তো। হিসাব করলে যা হবে সেটাই উত্তর। আমি একটু ভাগ দিই। 1400 ডিভাইডেড বাই কত? 4। তাহলে হচ্ছে 3 4 12, 12 বাদ দিলে 2 চলে আসলো হচ্ছে 0। তাহলে কত? 4 5 হচ্ছে 20। ঠিক আছে, তো এই যে আবার একটা 0 রয়ে গেছে। তো যাই হোক, আমি আবার ম্যাথে অনেক কাঁচা। তো কারেক্ট আনসার কি হবে? 350, তাই না? 350। তাহলে আনসারটা কি হবে? 350 গ্রাম আমিষ থেকে। ওকে, তাহলে সে কত গ্রাম আমিষ খায় দৈনিক? 350 গ্রাম আমিষ খায়। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমি ম্যাথে অনেক কাঁচা, ম্যাথে অনেক দুর্বল, বুঝছো? আমি যোগ বিয়োগ গুণ ভাগ ভুল করি অনেক। ওকে, ঠিক আছে। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আসো আজকে আমাদের আলোচনার টপিক কি? সেই তোমাদের গত দিনের যে পড়াশোনা ছিল খনিজ লবণ, এরপর কি ছিল? পানি ছিল। তো এগুলা নিয়েই পুনঃ আলোচনা, রিক্যাপ হবে। ঠিক আছে, রিক্যাপিচুলেশন হবে, পুনরাবৃত্তি থাকবে এবং কিছু নমুনা সৃজনশীল আমরা দেখব। আচ্ছা, ম্যাথ ক্লাস শেষ হওয়ার আগে আমি ক্লাস শুরু করে দিছি? না না না, আমি তো গল্প করলাম। এই যে এখন না আসল ক্লাসটা শুরু হবে। ঠিক আছে, ওকে। অভি, তোমার কোন মেসেজ দেখি নাই? ভাইয়া, আপনি যদি ম্যাথে দুর্বল তাহলে কিভাবে ডিএমসি তে চান্স পাইলেন? রিপ্লাই দেন। ডিএমসি তে চান্স পাইতে তো ম্যাথ লাগে না। ঠিক আছে, ডিএমসি তে চান্স পাইতে ম্যাথ লাগে না। K79 হচ্ছে ব্যাচের নাম্বার। ওকে, আসো। রাফেজ কি? রাফেজ কি দেখো বলেছে শস্যদানা, ফলমূল এবং শাকসবজির অপাচ্য অংশকে রাফেজ বলে। আমি তোমাদেরকে বলেছিলাম পাচন। পাচন মানে কি? পরিপাক। পাচন মানে কি? পরিপাক।
ঠিক আছে, তাহলে অপাচ্য, যখন কথাটা বলেছে অপাচ্য, এটা দ্বারা বোঝাচ্ছে কি হবে না, পরিপাক হয় না, পরিপাকের অযোগ্য অংশ। ঠিক আছে, যারা পরিপাক হয় না তাদেরকেই বলা হয় অপাচ্য অংশ। এই যে বললো যে শস্যদানা ফলমূল সবজির অপাচ্য অংশকে রাফেজ বলে, অর্থাৎ শস্যদানা ফলমূল শাকসবজির যে অংশটা পরিপাক হয় না সেটাকে আমরা কি বলছি, রাফেজ বলছি। ঠিক আছে, রাফেজের আরেকটা নাম আছে, এই রাফেজের আরেকটা নাম আছে, কি নাম, খাদ্য আঁশ। রাফেজের আরেকটা নাম হচ্ছে কি, খাদ্য আঁশ। ঠিক আছে, এরপর একটু দেখো আরো কিছু কথা আমাদের একটু জানতে হবে। যেমন এই যে শাক শস্যদানা ফলমূল সবজি, এরা সবাই কি উদ্ভিদ কোষ না? এই যে এরা সবাই কি, এরা সবাই হচ্ছে কি উদ্ভিদ কোষ, তাই না? এরা কেমন কোষ, উদ্ভিদ কোষ দ্বারা তৈরি। এরা সবাই কি দ্বারা তৈরি, উদ্ভিদ কোষ দ্বারা তৈরি। এখন দেখো, এখন তাহলে দেখো, হ্যাঁ রে ভাই আমি সায়েন্স নেওয়ার কোনো যোগ্যতা আমার নাই, আমার সায়েন্সে পড়াশোনা করা পুরোপুরি ভুল হয়েছে, বুঝছো, আমি জাস্ট বায়োলজি পড়ে মেডিকেলে চান্স পেয়ে গেছি। হ্যাঁ, এখন একটু এখানে আসো, সেটা হচ্ছে যে রাফেজ। ঠিক আছে, রাফেজ, এই রাফেজের ক্ষেত্রে যেন বললাম না, শস্যদানা ফলমূল শাকসবজি এরা মূলত কি উদ্ভিদ কোষ। ঠিক আছে, তো উদ্ভিদ বানান ভুল হয় নাই, ঠিকই আছে, এরা হচ্ছে কি উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষে কি থাকে, কোষ প্রাচীর থাকে, তাই না? উদ্ভিদ কোষে কি থাকে, কোষ প্রাচীর থাকে। উদ্ভিদ কোষে কি থাকবে, কোষ প্রাচীর থাকবে। ঠিক আছে, তো উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর, কাদের কথা বলছি, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের কথা বলছি আমি। ঠিক আছে, কোন কোষের কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, সেলুলোজ দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি বলতো, সেলুলোজ দ্বারা তৈরি। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি। ঠিক আছে, তো এই সেলুলোজকে পরিপাক করার জন্য একটা এনজাইমের দরকার হয়। সেলুলোজকে পরিপাক করার জন্য যে এনজাইমের দরকার হয় সেটার নাম হচ্ছে সেলুলেজ। কি নাম, সেলুলেজ এনজাইম। সেলুলেজ এনজাইমের দরকার হয়। ঠিক আছে, এই সেলুলেজ এনজাইমের কাজ কি, সেলুলেজ এনজাইমের কাজ হচ্ছে সেলুলোজকে পরিপাক করা। ঠিক আছে, ওকে, উদ্ভিদ, এটা রস্য উ, বোকা, এটা রস্য উ। ঠিক আছে, দেখেন 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 দেখেন, ও ওকে, এখন দেখেন সেলুলোজ, সেলুলোজ পরিপাক করার জন্য দরকার হয় কি, সেলুলেজ এনজাইম। কিন্তু আমরা মানুষ, আমাদের শরীরে এই সেলুলেজ এনজাইমটা থাকে না, এই জন্য আমরা উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর অর্থাৎ সেলুলোজ তাদেরকে পরিপাক করতে পারি না। এই জন্য এই সেলুলোজটা কেমন, অপাচ্য। ঠিক আছে, তো এই যে বলা হচ্ছে না রাফেজ, অপাচ্য অংশ রাফেজ, এই রাফেজ মূলত খাদ্যে উপস্থিত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর গুলা কি, এরা মূলত সেই সেলুলোজ নির্মিত যে কোষ প্রাচীর সেটা। ঠিক আছে, এটাই হচ্ছে মল আকারে বের হয়ে যায়। এই রাফেজটা হচ্ছে মলের প্রধান উপাদান। রাফেজটা কি, মলের প্রধান উপাদান হিসেবে কাজ করে। আর একটা কথা একটু মনে রাখবা, এই যে আমরা মল ত্যাগ করি না, তো এরা হচ্ছে কি মলের প্রধান উপাদান। মলের প্রধান উপাদান। তো এই রাফেজ আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং প্রয়োজনীয়। কেন বলতো, কারণ এটা আমাদের শরীর থেকে বিভিন্ন বিষাক্ত পদার্থ শোষণ করে মলের সাথে বের হয়ে যায়। এরপর রাফেজ যেহেতু সেলুলোজ নির্মিত, আর আমরা পড়েছিলাম যে সেলুলোজ গুলা কেমন হয় বলতো, হাইড্রোফিলিক হয়। মনে আছে, মনে আছে, কলয়েড ধর্মী শুকনা বাঁধা শুকনা পদার্থ যে প্রক্রিয়ায় পানি নিজের দিকে টেনে নেয় তাকে হচ্ছে ইমবাইবিশন বলে। তো এই উদাহরণে বলা ছিল সেলুলোজ। তো সেলুলোজ হচ্ছে কি হাইড্রোফিলিক পদার্থ, পানি আকর্ষী। তো যখন মলের মধ্যে বেশিরভাগ কি আছে, রাফেজ আছে, মানে সেলুলোজ আছে, তার মানে মল যখন বের হয়ে যাবে দেহ থেকে তখন এটা হচ্ছে পানি শোষণ করতে যাবে। ঠিক আছে, তো এই জন্য যত বেশি শাকসবজি ফলমূল জাতীয় খাবার খাবা তত বেশি রাফেজ তোমার বডিতে ঢুকবে, এবং যত বেশি রাফেজ তো মলের পরিমাণ তত বেশি হবে, মলের মধ্যে পানির পরিমাণটা বেশি, তখন মলটা হবে একটু নরম নরম এবং পায়ুপথ দিয়ে নিষ্কাশন হওয়া, মানে মলত্যাগটা হবে ইজিয়ার। এক্ষেত্রে সব ধরনের ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে। ঠিক আছে, হ্যাঁ, মানে আমরা যে খোসা ফেলে দিই সেটাও রাফেজ, আবার যে কমলা হচ্ছে চিবিয়ে খেয়ে ফেলছো না, এটাও রাফেজই খাচ্ছ। ঠিক আছে, আদিত্য পাল আনসার দিয়েছি। ওকে, ঠিক আছে, হোয়াট ইজ মল, মল মানে হচ্ছে কি বলবো, অপরিপাকৃত খাদ্য, মানে ময়লা যেটা যে বের হয়ে যায়। ওকে, আচ্ছা, না এটা এই বছরের শেষ ক্লাস না। ঠিক আছে,
আমাদের হচ্ছে নেক্সট দিন সোমবার একটা ক্লাস থাকবে, এরপর নতুন একটা অধ্যায়। এই অধ্যায় সোমবার শেষ হয়ে যাবে, এরপর নতুন আরেকটা অধ্যায় আছে হচ্ছে জীবের পরিবেশ, তোমাদের বইয়ের সর্বশেষ অধ্যায়, সেটাও আমি তোমাদেরকে পড়াবো। এরপর তোমাদের বিজ্ঞান কোর্সের লাস্ট ক্লাস আর কি, মানে হচ্ছে বিজ্ঞান বিষয়ের লাস্ট ক্লাস হয়ে যাবে, তখন আর একটা চ্যাপ্টার আছে। এনজাইম কি বুঝাই দেন, পরে বলতেছি আলভি, ঠিক আছে। এখন আসো সুষম খাদ্য কি সেটা বলার আগে এনজাইমের বিষয়টা বুঝাই বলি। ধরো যে কোনো রাসায়নিক বিক্রিয়া, ধরো এ আর বি দুইটা যৌগ বিক্রিয়া করে একটা উৎপাদ তৈরি করলো সি। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়ার হারকে বাড়াতেও পারে কমাতেও পারে, এমন জিনিসগুলোকে আমরা বলি প্রভাবক। কি বলি? প্রভাবক। এই প্রভাবকটা যদি জৈব পদার্থ হয় তখন আমরা বলি জৈব প্রভাবক, আর জৈব প্রভাবকই হচ্ছে এনজাইম। জৈব প্রভাবকই হচ্ছে কি? এনজাইম, ঠিক আছে। তাহলে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হারকে বাড়াতে বা কমাতে পারে হচ্ছে প্রভাবক। প্রভাবকগুলো জৈব পদার্থ হলে তাদেরকে আমরা বলি এনজাইম, ঠিক আছে। ওকে, এখন দেখো সুষম খাদ্য কি। সুষম খাদ্য বলতে বোঝায় 6টি উপাদান বিশিষ্ট পরিমাণ মতো খাবার যা ব্যক্তি বিশেষের দেহের চাহিদা মেটায়। মানে যে সকল খাদ্য উপাদানে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, এই 6 প্রকার খাদ্য উপাদানই উপস্থিত, তাদেরকে বলা হয় সুষম খাদ্য। কিছু এক্সট্রা ইম্পর্টেন্ট ইনফরমেশন একটু জেনে নিব। কি বলেছে দেখো, দেহকোষ এবং দেহের তরলের জন্য খনিজ লবণ একটি অত্যাবশ্যকীয় উপাদান। এই কথাটা কিন্তু তোমাদের বইয়েরই লাইন। এরপর ক্যালসিয়াম যেটা আছে সেটা হচ্ছে দাঁত এবং হাড় গঠনে, রক্ত জমাট বাঁধতে এবং স্নায়ু ব্যবস্থার কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন করতে হেল্প করবে। এরপর হচ্ছে ফসফরাস যেটা আছে সেটা হচ্ছে কি, হাড় ও দাঁত গঠন কিসে সাহায্য করবে? ফসফরাস কিসে সাহায্য করবে? হাড় এবং দাঁতের গঠনে সাহায্য করবে এবং ফসফোলিপিড তৈরি করবে। লিপিডের সাথে ফসফরাস যুক্ত হয়ে ফসফোলিপিড তৈরি হবে। এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস আজকে না, পরশুদিন। এরপর আসো লৌহ মানে আয়রন, লোহিত রক্তকণিকা তৈরি করবে, উৎসেচক বা এনজাইমের কার্যকারিতায় সহায়তা করবে। এরপর আয়োডিন, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির কাজ এবং বিপাকে সহায়তা করবে। এছাড়াও কি আছে, পেশির সংকোচনে পটাশিয়ামটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে কিন্তু আমরা বিভিন্ন রকম খনিজ লবণ সম্পর্কে জানতে পারলাম, তাই না? এখানে বিভিন্ন রকম খনিজ লবণের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পর্কে জানলাম। হ্যাঁ, খুবই বেসিক আলোচনা। তো দেখো তাহলে কি ব্যাপার, খনিজ লবণ হচ্ছে দেহকোষ এবং দেহ তরলের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। ক্যালসিয়ামের কাজ কি? হাড় ও দাঁত গঠনে, রক্ত জমাট বাঁধতে, স্নায়ু ব্যবস্থার সুস্থ কাজ। তাহলে হাড় ও দাঁত গঠনে আরেকটাকে সাহায্য করবে ফসফরাস, ঠিক আছে। তো আমরা হচ্ছে হাড় ও দাঁত গঠন, এটা মনে রাখতে পারি ক্যাপ দিয়ে। হাড় ও দাঁতের গঠন, এদের ক্ষেত্রে কাজ করবে কে? এদের ক্ষেত্রে কাজ করবে হচ্ছে ক্যাপ। কে কাজ করবে? ক্যাপ, CAP, ঠিক আছে। কে তে হচ্ছে ক্যালসিয়াম, পি তে হচ্ছে ফসফরাস। ডান। এরপর চলে আসো আয়রন, হচ্ছে লোহিত কণিকা গঠন, লৌহ লোহিত কণিকা গঠন করবে। আয়োডিন থাইরয়েড গ্রন্থির কাজের ক্ষেত্রে ভূমিকা রাখবে। আর পেশি পটাশিয়াম, পতে পেশি, পতে পটাশিয়াম, মনে থাকবে? ওকে, আসো 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 সামনে যাই। তাহলে বিভিন্ন রোগ, কারণ, লক্ষণ, প্রতিকার, এগুলো আমরা একটু রিক্যাপ করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, বিজ্ঞানের সব অধ্যায় শেষ হয়ে গেলে ক্লাস হবে না তো, স্বাভাবিক। ভাই আপনি তো সায়েন্সের স্টুডেন্ট, সো আপনার তো হায়ার ম্যাথ ছিল, যদি ম্যাথে কাঁচা হন তাহলে কিভাবে ভালো রেজাল্ট করলেন? রিপ্লাই প্লিজ। আরে ভাই, ম্যাথে কাঁচা তোমারে কে বলছে? ম্যাথে কাঁচা তোমারে কে বলছে? আমি ম্যাথে কাঁচা না তো, বুঝছো? আমি মেডিকেল আসছি মানে যে আমি ম্যাথ পারি না, ব্যাপারটা এরকম না। মজা করছি। আসো, আপনি দয়া করে কুইজের পোল আগে ছাড়বেন না প্লিজ। ওকে, ঠিক আছে। লৌহ রক্ত কি? বোকা, লৌহ রক্ত কিছু না। লৌহ রক্তের লোহিত রক্তকণিকা, তুমি তো শব্দই বুঝো নাই। রক্তের ভেতরে যে লোহিত রক্তকণিকা থাকে সেটার গঠনে সাহায্য করবে কে? লৌহ। লৌহ রক্ত বলে কিছু না। লৌহ বা আয়রন কি করবে? রক্তের লোহিত রক্তকণিকার গঠনে ভূমিকা রাখবে, ঠিক আছে। জৈব মানে জীব সম্পর্কিত। বলেছিলাম জৈব প্রভাবক বা জৈব পদার্থ, সেটা হচ্ছে জীবদেহ থেকে যদি পাওয়া যায় বা জীবদেহের ভেতরে তৈরি হলে বলা হয় জৈব পদার্থ, ঠিক আছে। থাইরয়েড কি? থাইরয়েড হচ্ছে একটা গ্রন্থি, তোমার গলার মধ্যে আছে থাইরয়েড গ্রন্থি। গত ক্লাসে পড়েছো না আলভি? এক প্রশ্ন কতবার বকা দিব কিন্তু, 8-10 বার একই কথা লিখে গেছে, থাইরয়েড কি, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, ফসফোলিপিড কিতা? ফসফোলিপিড কিতা? ফসফোলিপিড হচ্ছে ফসফরাস এবং লিপিড, মানে ফসফেট এবং লিপিডের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় ফসফোলিপিড। এটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, ঠিক আছে। এখন একটু দেখো গলগণ্ড, গলগণ্ড, ঠিক আছে। এটাকে অনেকে ঘ্যাগ, গয়টার অনেক কিছু বলে। তো এটা কেন হয়? এটা আয়োডিনের অভাবে হয়। গলগণ্ডটা কেন হবে বলো তো বাবুরা?
আয়োডিনের অভাবে হবে। ঠিক আছে, তো আয়োডিনের অভাবে গলগণ্ড যদি হয় তাহলে তুমি বুঝলা যে গলগণ্ড কেন হয়েছে, আয়োডিনের অভাবে হয়েছে। তাহলে এই অসুখ সারাবা কিভাবে প্রতিকার করার জন্য কি করা লাগবে, আয়োডিন জাতীয় খাবার খাওয়ানো লাগবে, আয়োডিন লবণ আছে এরকম খাবার খাওয়াইতে হবে। কি বলছে দেখো, রোগের প্রাথমিক অবস্থায় আয়োডিন যুক্ত লবণ খাওয়াইতে হবে। আয়োডিন কোথায় থাকে, সমুদ্রে থাকে, তো এই জন্য কি খাওয়ানো লাগবে, সামুদ্রিক মাছ খাওয়ানো লাগবে, সামুদ্রিক মাছের তেল খাওয়াইতে হবে। এছাড়াও সামুদ্রিক শৈবাল ইত্যাদি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়াও ডাক্তারের পরামর্শ মতো সুচিকিৎসা। তাহলে দেখো, কারণ তুমি জানছো, সেই অনুযায়ী ট্রিটমেন্ট। দেখছো, তুমি রোগের এটা হচ্ছে রোগ, রোগের কারণটা জানছো, ট্রিটমেন্ট দিয়ে দিছো, দেখো তুমি ডাক্তার হয়ে গেছো। এখন কিভাবে বুঝলা যে রোগটা হইছে, এই লক্ষণগুলো দেখে বুঝবা। ঠিক আছে, তো আসলে রোগী তোমার কাছে এসে কি বলবে, রোগী এসে বলবে যে আমার গলায় ফুলে গেছে, তো তুমি দেখবা যে থাইরয়েড গ্রন্থিটা কি হয়েছে, ফুলে গেছে। এবং রোগী বলবে কি তার শ্বাস নিতে কষ্ট হয়, তার মানে রোগী তোমার কাছে কি নিয়ে আসবে, গলাটা দেখবা ফুলে আছে এবং শ্বাস নিতে কষ্ট হবে রোগীর। এবং আরেকটা খুবই 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 ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে রোগীর শ্বাস নিতে কষ্ট হবে। কি হবে, সরি, এই যে শ্বাস প্রশ্বাসের সময় একটা শব্দ হবে, রোগীর শ্বাস নেওয়ার সময় কি হবে, শব্দ হবে। ঠিক আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, এটা একটু মনে রাখবা। শ্বাস নেওয়ার সময় কি হবে, শব্দ হবে, এবং গলার আওয়াজটা ফ্যাস ফেসে হয়ে যাবে, যেহেতু গলা ফুলে গেছে, বদ্ধ হয়ে যাচ্ছে, এবং গলায় অস্বস্তি বোধ হবে, মানে গলার মধ্যে বিশাল একটা গুটি, তাহলে তো গলায় অস্বস্তি বোধ হবেই। এখন তাহলে দেখো, গলা ফোলায় যেন খাবার গিলতেও কষ্ট হবে, এবং আক্রান্ত ব্যক্তি অবসাদ এবং দুর্বলতা বোধ করবে, মানে টায়ার্ড থাকবে। ঠিক আছে, হ্যাঁ লু বাবা, আমি সিলেট ব্রাঞ্চে এসেছি এই যে রিসেন্ট রোজার মধ্যেই, রোজা এই যে এই বছর যে রোজা না, রোজার দ্বিতীয় শুক্রবারে আমি সিলেট ব্রাঞ্চে গিয়েছিলাম সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন কোর্সের ওরিয়েন্টেশন নিতে। তো সেটা নেওয়ার পর আমি হচ্ছে কিছু রুমে দেখলাম পরীক্ষা হচ্ছে, কিছু বাচ্চা পরীক্ষা টরীক্ষা দিচ্ছে, তো ঘুরে ফিরে আসলাম। এই তো, হ্যাঁ তোমরা সবাই এখন ডক্টর দেখেছো। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, গলগণ্ড রোগ, রোগটা কি, গলগণ্ড কেন হচ্ছে, আয়োডিনের অভাবে হচ্ছে। তাহলে কিভাবে রোগটা সারাবা হচ্ছে আয়োডিন জাতীয় লবণ খাওয়াবা। আয়োডিন লবণ কোত্থেকে পাওয়া যায়, সমুদ্র থেকে পাওয়া যায়, এই জন্য সামুদ্রিক মাছ, মাছের তেল, সামুদ্রিক শৈবাল খাওয়াইতে হবে, এছাড়াও ডাক্তারের পরামর্শ মানতে হবে। শেষ, ট্রিটমেন্ট শেষ। তো রোগীকে তুমি কেন ট্রিটমেন্ট দিলা, কিভাবে বুঝলা যে তার গলগণ্ড হয়েছে, লক্ষণগুলো দেখে। কি লক্ষণ, গলা ফোলা থাকবে, রোগীর শ্বাসকষ্ট হবে, ফ্যাস ফেসে একটা সাউন্ড হবে, এরপর হচ্ছে রোগী খুব দুর্বল থাকবে, অবসাদগ্রস্ত থাকবে, এবং হচ্ছে আরো কি ব্যাপার থাকবে, তার হচ্ছে কথা বলার সময় গলার আওয়াজ ফ্যাসফেসে হয়ে যাবে। এই তো, না নোয়াখালী আসি নাই কখনো। ঠিক আছে, হ্যাঁ ওকে, তাহলে ফ্রিতে ডক্টর হয়ে গেলা, কিসের ডক্টর, গলগণ্ডের ডক্টর। ঠিক আছে, তো আসো সামনে যাই, আমরা আরেকটা জিনিসের ডক্টর হই, ক্রেটিনিজম। এটাও কেন হচ্ছে, আয়োডিনের অভাবেই হচ্ছে। ক্রেটিনিজমে মনে রাখবা, বাচ্চাদের গ্রোথ ঠিক মতো হবে না, বৃদ্ধি ঠিক মতো হবে না, বাচ্চাটা খাটো হয়ে যাবে এবং তার মানসিক বিকাশও বাধাগ্রস্ত হবে। তো দেখো লক্ষণে কি বলেছে, দেহের বর্ধনটা মন্থর হয়। মন্থর মানে কি, মন্থর মানে হচ্ছে ধীর, তো দেহের বৃদ্ধিটা কি হয়ে যাবে, ধীর হয়ে যাবে। ঠিক আছে, এবং ত্বকটা কি হয়ে যাবে, পুরু হয়ে যাবে, মুখমণ্ডলে চেহারার মধ্যে পরিবর্তন দেখা দিবে, ঠোঁট মোটা হবে, পুরু হবে, জিহ্বাটা বড় হয়ে আসবে, মানে হচ্ছে ড্রিবলিং হবে, জিহ্বা হচ্ছে ঝুলতে থাকবে, প্রোট্রুশন অফ টাং বলি আমরা, জিহ্বা মুখ থেকে বের হয়ে আসবে, এবং হচ্ছে মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই লক্ষণগুলো প্রকাশ পাওয়াকেই আমরা বলছি কি, ক্রেটিনিজম। এই লক্ষণগুলো প্রকাশ পাওয়াকেই বলা হচ্ছে কি, ক্রেটিনিজম। ঠিক আছে, ওকে ভাইয়া, ম্যাচুয়াল কোনাপাড়া মাতুয়াইল কোনাপাড়া ব্রাঞ্চে এসেছেন? না ভাইয়া, নরিন কখনো যাই নাই ওই ব্রাঞ্চে, দিনাজপুরেও যাই নাই। আচ্ছা এখন শোনো, যেখানে ছিলাম, প্রতিকার কি, ওই আয়োডিনের অভাব। তার মানে কি, আয়োডিনের অভাবের মধ্যে কি হবে, বাচ্চাদেরকে প্রথমত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাবে এবং আয়োডিন জাতীয় খাবার বেশি খাওয়াইতে হবে। তো যথাসময়ে চিকিৎসা করা হলেও শিশুদের দৈহিক অসুবিধাগুলো দূর হয় এবং স্বাভাবিক বৃদ্ধি ঠিক রাখা যায়। সহজ কথা। ওকে, হ্যাঁ সামুদ্রিক শৈবাল খাওয়া যায় না। আচ্ছা হ্যাঁ, রংপুর ব্রাঞ্চেও গিয়েছি। এখন দেখো, অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বা রক্তাল্পতা, কিসের কারণে অ্যানিমিয়া হবে, লৌহের অভাবের কারণে হবে। দেখো, অ্যানিমিয়া হয় লোহিত রক্তকণিকা কমে গেলে কি হয়, অ্যানিমিয়া হয়। লোহিত রক্তকণিকা যখন কমে যায় তখন কি হবে, অ্যানিমিয়া হবে। তো লোহিত কথাটা কেন আসছে, কারণ দেখতে লাল। কেন দেখতে লাল, কারণ এর ভিতরে আছে আয়রন। কি আছে, আয়রন হচ্ছে যে আয়রন, যার বাংলা হচ্ছে লৌহ।
তো আয়রন বা লৌহ থাকার কারণে লোহিত কণিকা লাল। তো যদি লৌহের অভাব হয়, মানে আয়রনের যদি অভাব হয়, তাহলে কি লোহিত কণিকা ঠিকঠাক মতো তৈরি হবে না। আর লোহিত কণিকা যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে অক্সিজেন পরিবহনও ভালো মতো হবে না। আর যদি অক্সিজেন পরিবহন না হয়, কোষের ভিতরে শ্বসন প্রক্রিয়ায় শক্তি তৈরি হবে না। কাজেই রোগী কেমন হবে? দুর্বল হয়ে যাবে। চেহারা কেমন হয়ে যাবে? লালের অভাবে ফ্যাকাশে হয়ে যাবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে বেসিক মানে সাইন সিমটম, যে দুর্বল বোধ করবে, মাথা গা ঝিমঝিম করবে, বুক ধরপড় করবে, এরপর হচ্ছে মাথা ঘুরাইতে থাকবে দুর্বলতার কারণে, অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাবে, ওজন কমতে থাকবে, খাওয়ার অরুচি দেখা দিবে। খুবই সহজ কথাবার্তা। হ্যাঁ, মানিকগঞ্জ আসছিলাম ফাতিমা। এখন দেখো প্রতিকার: লৌহ সমৃদ্ধ শাকসবজি, ফল, মাংস, ডিমের কুসুম, যকৃৎ, বৃক্ক এগুলা বেশি করে খাওয়াইতে হবে। ডাক্তারের পরামর্শ ওষুধ সেবন করতে হবে। এবং রোগ কঠিন আকার ধারণ করলে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন এবং হৃদস্পন্দন বন্ধ হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। তাই রক্ত শূন্যতাকে অবহেলা করা যাবে না। থাইরয়েড গ্রন্থি তোমার গলায় অবস্থিত, সাফাইরা। ওকে ভাইয়া, কচু শাক তো সবুজ, তাও এখানে লৌহ থাকে কেন? আরে ভাই, ওখানে তো লৌহ আয়ন হিসেবে থাকে। ঠিক আছে? ওই জন্য যে লাল হবে ব্যাপারটা এমন না। ঠিক আছে? লোহিত কণিকার ক্ষেত্রে লাল পাওয়া যাবে। ওকে, inspiring from you. From today I will quit everything subject. I will start to read physics, chemistry and maths so that I would get chance in BUET. হ্যাঁ হাবিব, তুমি হচ্ছে অল সাবজেক্টই পড়তে হবে। ঠিক আছে? কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, সব সাবজেক্টই পড়তে হবে। ওকে, আসো সামনে যাই। পানি, পানি নিয়ে কথাবার্তা। আমাদের দেহের 60 থেকে 70 ভাগই হচ্ছে কি? পানি। পানি দেহে দ্রাবক রূপে কাজ করে এবং পানির জন্যই রক্তের সঞ্চালন, তাপ নিয়ন্ত্রণ ইত্যাদি সম্ভব হয়। পানি দেহ থেকে দূষিত পদার্থ বের করে দেয়। কিভাবে? মূত্র আকারে, ঘাম আকারে। 1 লিটার পানি 50 গ্রাম চালের গুঁড়া এবং 1 চিমটি লবণ মিশিয়ে শস্য স্যালাইন তৈরি করা হয়। ঠিক আছে? শস্য স্যালাইন তৈরি করা হয়। তো এইটা দেখলাম আর ছোটবেলায়, আমি তখন হচ্ছে ক্লাস 6-এ অথবা 7-এ পড়তাম। ঠিক আছে? একটা গল্প মনে পড়ে যায়। তো এখানে হচ্ছে আমাদের স্কুলের যে ধর্ম স্যার, হ্যাঁ, ইসলাম ও নৈতিক শিক্ষার যে স্যার, ধর্ম স্যার, তো সেই ধর্ম স্যার হচ্ছে একদিন ক্লাস নিতে আসছে, বিজ্ঞান ক্লাস নিতে আসছে। তো প্রক্সি আর কি, মানে বিজ্ঞান যে স্যার, সেই স্যার কোনো একটা কাজে হচ্ছে ওই দিন ক্লাস নিতে পারতেছে না ওই মোমেন্টে। তো ক্লাসটা নিতে আসছে কি? ধর্ম স্যার। তো বিজ্ঞান ক্লাসটা নিতে এসে সে হচ্ছে এই স্যালাইন টালাইন এইগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। তো এর মধ্যে স্যার একটা গল্প আমাদেরকে বলছে, বুঝছো? তো গল্পটা কি? ওই যে গ্রামে, যারা একটু গ্রামের দিকে থাকো, দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা কমিউনিটি ক্লিনিক গুলা থেকে স্বাস্থ্যকর্মীরা বাড়িতে বাড়িতে আসে। এরপর হচ্ছে কিছু কর্মশালা করে, অনেকটা সেমিনারের মতো। হ্যাঁ, এই কর্মশালায় মানে গ্রামীণ মায়েদেরকে বা মহিলাদেরকে শেখানো হয় যে কিভাবে হচ্ছে বাচ্চার ডায়রিয়া হইলে বা আমাশয়, কলেরা, এই ধরনের পানিবাহিত রোগগুলা হইলে ট্রিটমেন্ট কিভাবে দিবে বা স্যালাইন কিভাবে খাওয়াইতে হবে না হবে। তো বলা হয় যে খাবার স্যালাইন খাওয়াইতে হবে, ডায়রিয়া, পাতলা পায়খানা এগুলা হইলে বাচ্চাকে বেশি বেশি খাবার স্যালাইন খাওয়াইতে হবে। ঠিক আছে? তো ওই যে তোমরা ওর স্যালাইন, টেস্টি স্যালাইন অনেক কিছু খাও না, তো এইভাবে স্যালাইন খাওয়াইতে হবে। তো কোনো কারণে যদি ধরো ইমার্জেন্সি সিচুয়েশন, হাতের কাছে স্যালাইন নাই বা হচ্ছে দোকান টোকান বন্ধ, স্যালাইন পাওয়া যাচ্ছে না, তাহলে স্যালাইন কিভাবে বানানো যেতে পারে? বাসায় কিভাবে স্যালাইন বানানো যায়? এই যে 1 লিটার পানির মধ্যে 50 গ্রাম চালের গুঁড়া এবং 1 চিমটি লবণ মিশিয়ে শস্য স্যালাইন হচ্ছে তৈরি করা যেতে পারে এবং এটা হচ্ছে বাচ্চাকে খাওয়ানো যাবে। তো স্বাস্থ্যকর্মীরা এইভাবে হচ্ছে বোঝাইছে সবাইকে। তো আমরা যেরকম ক্লাস শেষে কিছুক্ষণ পর পর তোমাদের জন্য কুইজ রাখি না, প্রশ্ন করি না, যাতে তোমরা বুঝেছো কিনা যাচাই করার জন্য। তো স্বাস্থ্যকর্মী এক মহিলাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা তাহলে আপনি বলেন যে কিভাবে এটা বানাবেন। তো মহিলা হচ্ছে মনোযোগ দেয় নাই। তো স্বাস্থ্যকর্মী যে শিখাইছে যে কিভাবে আসলে এই স্যালাইন প্রস্তুত করতে হয়, সেটা হচ্ছে মানে মহিলা প্রথম দিকে একটু শুনছে যে পাতলা পায়খানা হইলে স্যালাইন খাওয়াইতে হয়, আর লাস্টের দিকে শুনছে হচ্ছে তোমার যে 1 লিটার পানি, 50 গ্রাম চালের গুঁড়া, 1 চিমটি লবণ। তো এত কিছু তার মনে নাই। সে বলছে যে 1 লিটার পাতলা পায়খানার মধ্যে 50 গ্রাম চালের গুঁড়ার 1 চিমটি লবণ দিয়ে ভালো করে গুলিয়ে বাচ্চাকে খাওয়াইতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা ছিল। তো তোমাদেরও অনেকের মাঝে মধ্যে দেখা যায় যে মনোযোগ দাও না, 2-1 ক্লাসের আগের প্রশ্ন হচ্ছে এই ক্লাসে চলে আসে। ঠিক আছে? তো এই জন্য একটু মনোযোগী থাকতে হবে সামনের দিকে। এখন আসো, যকৃৎ বৃক্ক কিভাবে খাবো? যকৃৎ বৃক্ক কিভাবে খাবো, কারটা খাবো? দেখো, গরু, ছাগল, হাঁস, মুরগি এদের যকৃৎ বৃক্ক খাবা, নিশ্চয়ই মানুষেরটা খাবা না। ঠিক আছে? এই যে বাসায় কলিজা রান্না করে না, সেই কলিজা আর কি। ঠিক আছে? ওকে, আসো সামনে যাই। সুষম খাদ্য তালিকা। আমরা সুষম খাদ্যের একটা সংজ্ঞা দিয়েছিলাম তোমাদেরকে। সেই সংজ্ঞায় বলা ছিল যে
যে খাদ্য উপাদানগুলোর, যে খাদ্যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি অর্থাৎ 6 ধরনের খাদ্য উপাদানই সুষমভাবে উপস্থিত থাকবে বা নির্দিষ্ট অনুপাত মেনটেন করে উপস্থিত থাকবে, তাদেরকে আমরা বলবো সুষম খাদ্য। তো দেখো এখানে সুষম খাদ্য তালিকা তৈরির ক্ষেত্রে কত পার্সেন্ট কোন ধরনের খাবার থাকতে হবে তার একটা হিসাব রাখতে হবে। দেখো কি বলেছে, দৈনিক ক্যালোরিতে 60 থেকে 70% থাকবে শর্করা, 10% থাকবে আমিষ, 30 থেকে 40% থাকবে কি স্নেহ জাতীয় পদার্থ। ঠিক আছে, এগুলো কতগুলো নিয়ম মেনে আসলে এটা তৈরি করতে হবে। তো দেখো এখানে একটা তালিকা দেওয়া আছে যে 25% হচ্ছে তুমি কি শর্করা রেখেছে, 25% হচ্ছে তোমার আমিষ রাখছে, 10% হচ্ছে তোমার এই যে ফলমূল রেখেছে, 40% হচ্ছে শাকসবজি মানে ভিটামিন, খনিজ লবণ এগুলোর ব্যবস্থা করে রাখছে। তো এগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। এখন একটু দেখো, ব্যক্তির বয়স চিন্তা করতে হবে, কাজ সে কেমন কাজ করে সেটা চিন্তা করতে হবে, শারীরিক অবস্থা কেমন, তার চাহিদা কতটুকু, বিষয়গুলো একটু লক্ষ্য করো। ব্যক্তির বয়স, সে কি শিশু না মাঝবয়সী নাকি হচ্ছে বয়স্ক, তার উপর ভিত্তি করে তার সুষম খাদ্য তালিকা বিভিন্ন রকম হতে পারে। কাজের ধরন, সে কি একটু অলস প্রকৃতির নাকি অনেক বেশি কাজ করতে হয়, নাকি হচ্ছে সে কম পরিশ্রম করে বা মাঝারি ধরনের পরিশ্রম করে, সেটা মাথায় রাখতে হবে। এরপর শারীরিক অবস্থা, সে সুস্থ নাকি অসুস্থ, সে যদি মেয়ে হয় তাহলে কি মানে গর্ভবতী মা নাকি হচ্ছে বাচ্চা ডেলিভারি মানে বাচ্চা প্রসব হয়ে গিয়েছে, বাচ্চাকে হচ্ছে দুধ খাওয়াতে হয় এরকম স্তনদানকারী মা, এরকম এটা চিন্তা করতে হবে। চাহিদা, তার ক্ষুধা বেশি কিনা, কোনো রোগের কারণে বা স্বাভাবিকভাবেই তার ক্ষুধা অনেক বেশি কিনা, তার ওবেসিটি বা হচ্ছে স্থূলতা আছে কিনা, এগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন সামনে যাই, একটা এমসিকিউ আপনাদের জন্য আছে যে শ্বাস প্রশ্বাসের সময় শব্দ হয় কোন রোগের ক্ষেত্রে। ঠিক আছে, একদম শুরুতে পড়িয়েছিলাম, শ্বাস প্রশ্বাসের সময় শব্দ হয় কোন রোগের ক্ষেত্রে, একটু কমেন্টে জানাও। ওকে 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 ওকে, অনেক রকম আনসার পাওয়া যাচ্ছে, বাট ম্যাক্সিমামই সঠিক উত্তর দিতে পেরেছে। চমৎকার চমৎকার, বেশিরভাগ স্টুডেন্টই সঠিক উত্তর দিয়েছে, সেটা হচ্ছে গলগণ্ড রোগের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, যেহেতু গলা ফুলে যাবে, শ্বাস নিতে কষ্ট হবে এবং সাউন্ড হবে। আসো একটা কুইজটা আগে ভালো করে সবাই দেখো, কুইজটা খুব মনোযোগ দিয়ে সুন্দর করে দেখো। ক্রেটিনিজম কোনটির অভাবে হয়? ফসফরাস, লৌহ, আয়োডিন, পটাশিয়াম। প্রশ্নটা ভালো করে দেখেছি সবাই? ক্রেটিনিজম কোনটির অভাবে হয়? তাহলে এখন আনসার করে ফেলো। ক্রেটিনিজম কোনটির অভাবে হয়? কুইজের আনসারটা করো। আমরা পোলটা লঞ্চ করে দিয়েছি, আনসারটা করে ফেলো। পোল দিয়ে কোথায় গেলাম? তোমার বাসায়। কই আদ্রিতা? পোল দিয়ে তোমার বাসা থেকে ঘুরে আসলাম, তুমি ঠিকঠাক মতো আনসার করতেছো কিনা দেখার জন্য। ঠিক আছে, হ্যাঁ মারিয়া, তোমার কন্টেন্ট দেখা যায়, সরি কমেন্ট দেখা যায়। ডেইরি মিল্ক সুষম খাদ্য না। ডেইরি মিল্ক যদি চকলেটের কথা বলো তাহলে সেটা সুষম খাদ্য না, যদি দুধকে বুঝিয়ে থাকো তাহলে সেটা সুষম খাদ্য। দুধ একটা আদর্শ সুষম খাদ্য। ঠিক আছে, ওকে। মানিকগঞ্জ আসছিলাম হচ্ছে অ্যাডমিশন টেস্টের ক্লাস নিতে, একদিন গেছিলাম বুঝছো, এই যে লাস্ট যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হলো তখন, এই যে কবে যেন নভেম্বর ডিসেম্বর কোন একটা সময় গেছিলাম, এক্সাক্ট ডেট মনে নেই। ঠিক আছে, ওকে ওকে ওকে, লাস্ট 10 সেকেন্ড সময় দিচ্ছি, আনসার করেই ফেলো। কিছু পাপি ভুল করেই রাখছে। খুলনা ব্রাঞ্চে কখনো আসি নাই, বগুড়ায়ও যাইনি। আরে ভাই, ব্রাঞ্চ নিয়ে কি লাভ? যা গেছি, সামনে কোথায় যাব সেটার চিন্তা করো, কই গেছিলাম সেটা দিয়ে লাভ আছে? সামনে যখন যাব তখন তোমাদের সাথে না দেখা সাক্ষাতের একটা সুযোগ থাকবে। ঠিক আছে, ওকে, আমরা ক্লোজ করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন কোনটির অভাবে ক্রেটিনিজম হয়। আমি আনসারটা বের করতেছি, আপনারাই হচ্ছে দেখে আনসার করেন। ঠিক আছে, এই যে ক্রেটিনিজম কোনটির অভাবে হয়, কারণ কি? আয়োডিনের অভাব। ক্রেটিনিজম কেন হয়? আয়োডিনের অভাবে হয়। তাহলে আনসার কি হবে আপনারাই বলেন, আনসার কি হবে আপনারাই বলেন। আনসার হবে কত? গ, আয়োডিনের অভাবে হয়। ঠিক আছে, তো আমরা লিডার বোর্ডটা একটু দেখে ফেলি। সবচেয়ে কম সময় সঠিক উত্তর দিয়ে টপে আছে নানজিবা, অভিনন্দন নানজিবা তোমাকে। এরপর আছে টয়া, ইনান, তিন্নি, লাবিবা, সায়ান, অনন্যা, এরপর আছে তাহা না তহা, ওকে, রাফি এবং অর্থি। কংগ্রাচুলেশনস টু ইউ অল। এর বাইরেও যারা সঠিক উত্তর দিয়েছো কিন্তু সময়ের ব্যবধানে লিডার বোর্ডে নাম আসে নাই, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সব শেষে আছে বাড়ির কাজ।
এই যে 6টা খাদ্য উপাদানের কথা বলা আছে, তার মানে সুষম খাদ্যের একটা চার্টকে ইন্ডিকেট করা হচ্ছে। তো কোশ্চেনে কি বলেছে, 5 নং উপাদানটি মানে খনিজ লবণ দেহ গঠন এবং অভ্যন্তরীণ কাজে বিশেষ ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। অলরেডি আলোচনা করেছি, ব্যাখ্যা করবা। চক্রে উল্লেখিত খাদ্য উপাদানগুলো ব্যবহার করে একটি সুষম খাদ্য তালিকা প্রণয়নের ক্ষেত্রে অনুসরণীয় বিষয়াবলী কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো। সুষম খাদ্য তালিকা তৈরির ক্ষেত্রে অনুসরণীয় বিষয়গুলো হচ্ছে এইগুলা। তো এইগুলা নিয়ে সুন্দর করে ব্যাখ্যা করে করে লিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আমি বনশ্রী ব্রাঞ্চে, ও আচ্ছা তাহা, ঠিক আছে, ওকে, বনশ্রী ব্রাঞ্চে সেভারাল টাইমস গেছি, আবারও সামনেও যাবো, হয়তো কখনো জানাবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এ পর্যন্তই ছিল। যারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা করেছো সবাইকে অনেক 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 থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওকে, এনজয় করো।